কতটা হাস্যকর, বলছে যে 3 লাখ মানে রিক্সা চালক নাকি কলকাতা দখলের জন্য অলরেডি রওনা করেছে বলে তার কাছে তথ্য আছে। সংখ্যালঘু কথাটাকে আমি ঘৃণা করি, কারণ আমরা বাংলাদেশি। দেশ হিসেবে, রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সাথে সম্পর্কটা না করে তারা সবসময়ই দল হিসেবে আওয়ামী লীগ এবং ব্যক্তি হিসেবে শেখ হাসিনার সাথে তারা সম্পর্কটা ভালো রাখার চেষ্টা করেছে। 15 বছর সকল ধর্মের উপর নির্যাতন হয়েছে। মিলাদ মাহফিল করতে দেয় নেই, মাদ্রাসায় বলতো যে সেটা জঙ্গি, ওয়াজ মাহফিল করতে দেয়নি, ইমামদের উপর নানাভাবে টর্চার করেছে। সবসময়ই ভারতের ব্যাপারে বাংলাদেশের জনগণ বিশ্বাস করে যে তারা এক ধরনের বিগ ব্রাদার সুলভ আচরণ করার চেষ্টা করে, প্রভুত্ব সুলভ আচরণ করার চেষ্টা করে। সেই হরিজন পল্লী উচ্ছেদ করেছে কে? ব্যারিস্টার তাপস, শেখ হাসিনার ভাই। তখন তো ভারত বলেনি যে এই হরিজন পল্লী কেন উচ্ছেদ করা হলো, বা ভারত বলেনি যে এই যে 200 ঘর উচ্ছেদ করে আপনি হাতির ঝিল তৈরি করলেন, এই 200 হিন্দু কোথায় আছে, পুনর্বাসন করেছেন কিনা? তখন কিন্তু কোনো আন্দোলন হয়নি। 2009 সালে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো, যে তখন ভারতের যে উচ্ছ্বাস, তারা মনে করেছে যে এই আমাদের ঘরের লোকই সেখানে ঢাকায় বসলো এবং তার কাছ থেকে পাওয়ার জন্য তারা একের পর এক ফর্দ তাদের এখান থেকে ঢাকা থেকে কি নেবে এটার ফর্দ তাদের কিন্তু বাড়তেই থাকলো। এই বাড়তে বাড়তে কিন্তু তারা যা চেয়েছে সবই কিন্তু তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে একতরফাভাবে, বিনিময়ে আমাদের প্রাপ্তে কিন্তু জিরো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ প্রত্যেককে মাই টিভি সংলাপে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাহবুব সৈকত। দর্শক, আপনারা জানেন যে আমরা মাই টিভি সংলাপে সমসাময়িক এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজও তার ব্যতিক্রম হবে না। আজ আমরা আলোচনার শিরোনাম দিয়েছি বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায় ভারত। আমরা কথা বলবো। আপনারা জানেন যে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করেছেন, কথা বলেছেন, জানিয়েছেন বাংলাদেশের সাথে ইতিবাচক, গঠনমূলক ও পারস্পরিক স্বার্থ নির্ভর সম্পর্ক চায় ভারত। বিক্রম মিস্ত্রি বলেছেন। এছাড়া আমাদের অন্যান্য দেশের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, পরিচয় করে দিচ্ছি। আমার বাম পাশে রয়েছেন এম আবদুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এবং সাবেক সভাপতি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। আবদুল্লাহ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আপনাদেরকেও। ডান পাশে রয়েছেন অর্পণা রায় দাস, সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন, অপর্ণা রায় দুঃখিত, সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি। আপনাকেও স্বাগত জানাচ্ছি দিদি। আমি আলোচনার শুরুতেই আসলে শুরু করছি যে দীর্ঘদিনের যে আমরা যে একটা একদম পার্শ্ববর্তী দেশের সাথে, আবদুল্লাহ ভাই আপনাকে দিয়েই জিজ্ঞেস করছি, দেশের সাথে যে আমাদের এই যে সেই দেশের প্রোপাগান্ডা, আমাদের দেশের 5ই আগস্টের পরের এক সম্পর্ক, সেই সৌহার্দ্য সম্পর্কের দূরে চলে যাচ্ছে কিনা যখন এই প্রশ্ন উঠে এসছে বিভিন্ন প্রেক্ষিতে, সেই প্রেক্ষিতে প্রথমবারের মতো ভারতের স্বরাষ্ট্র সচিব যিনি তিনি আসলেন এবং বললেন যে বাংলাদেশের সাথে একদম স্বার্থনির্ভর সম্পর্ক চায় এবং সুসম্পর্ক গড়তে চায়। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন এবং আপনার প্রতিক্রিয়া একটু জানতে চাই। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু আজকে, এবং আপনারা বোধহয় উপলব্ধি, আমরা যারা রাজনীতি পর্যবেক্ষণ করি বা দেশের সামগ্রিক বিষয়ের উপর নজর রাখি, তারা স্বীকার করব যে আজকে সবার দৃষ্টি সম্ভবত সেদিকেই নিবদ্ধ ছিল। কারণ সাম্প্রতিক সময়টাতে বিশেষ করে 5ই আগস্টের যে বিপ্লব এবং গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থান পরবর্তী যে প্রতিবেশী দেশ ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কের জায়গাটাতে টানাপোড়েন চলছিল, সেই প্রেক্ষাপটে আজকেই প্রথম একজন উচ্চপদস্থ ভারতের কর্মকর্তা এসছেন এবং যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব। তো এটার প্রতি সবারই নজর ছিল যে কি বার্তা নিয়ে আসেন তিনি। তো আমরা এখনো পর্যন্ত যা দেখলাম, সর্বশেষ তিনি প্রথমে পররাষ্ট্র সচিব পর্যায়ে কথা বলেছেন, পরে পররাষ্ট্র সচিব উপদেষ্টার সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেছেন, সবশেষে তিনি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে কিছুক্ষণ আগে তিনি সকালে এসছেন। এটা এক ধরনের জটিকা সফর, উনি এখন চলে যাবেন, হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে যাবেন। তো দৃশ্য তো আমাদের তো মনে হয় যে উনার এই সফরটি একটা ভালো বার্তা দিতে পারছে বলে দৃশ্য তো মনে হয়।
এখন কূটনীতির ভাষা আসলে বোঝা সবসময় সহজবোধ্য না। কূটনীতিতে একটা কথা আছে যে কূটনীতিকরা মুখে যা বলেন আর বাস্তবে যা মিন করেন এটা অনেক সময়ই কিন্তু এটার মধ্যে একটা সাজুজ্য থাকে না, এরকম কূটনীতিতে প্রচলিত কথা আছে। তারপরেও আমরা বিশ্বাস করতে চাই আজকে ভারতের পররাষ্ট্র সচিব যা বলেছেন, তিনি প্রথমত তার কাউন্টার পার্ট যে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সাথে বৈঠকের পর তিনি বেশ জোরালো ভাবেই বলেছেন যে আমরা বাংলাদেশের সাথে সুসম্পর্ক চাই এবং সেটা পিপল টু পিপল, যে কথাটি বাংলাদেশ অনেক আগ থেকে বলে আসছে যে কোনো ব্যক্তির সাথে নয়, দলের সাথে নয়, ভারতকে সম্পর্কটা করতে হবে বাংলাদেশের মানুষের সাথে, ভারতের মানুষের যে জনগণের যে সম্পর্ক, এই সম্পর্কটার দিকে বাংলাদেশকে ভারতকে নজর দিতে হবে। এই জায়গাটাতে ভারত যেটি করেছে গত 15 বছরে, তারা বাংলাদেশের সাথে সম্পর্ক, দেশ হিসেবে রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সাথে সম্পর্কটা না করে তারা সবসময়ই আমরা দেখেছি যে দল হিসেবে আওয়ামী লীগ এবং ব্যক্তি হিসেবে শেখ হাসিনার সাথে তারা সম্পর্কটা ভালো রাখার চেষ্টা করেছে। যে কারণে এই যে 5 আগস্টের যে বিপ্লবোত্তর যে সংকটটার সূত্রপাত কিন্তু সেখান থেকেই। যদি আগে থেকেই যদি এই সম্পর্কটা রাষ্ট্রীয় পর্যায়ে সমাজ যেটা সমমর্যাদার জায়গায় যদি থাকতো তাহলে এই সংকটটার উদ্ভব হতো না। আরেকটি বিষয় হলো যে ভারত সবসময়ই ভারতের ব্যাপারে বাংলাদেশের জনগণ বিশ্বাস করে যে তারা এক ধরনের বিগ ব্রাদার সুলভ আচরণ করার চেষ্টা করে, প্রভুত্ব সুলভ আচরণ করার চেষ্টা করে। আমি এর আগেও একাধিক সত্যি আমি যে কথাটি বলেছি যে 2009 সালে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো, যে তখন ভারতের যে উচ্ছ্বাস, তারা মনে করেছে যে এই আমাদের ঘরের লোকই সেখানে ঢাকায় বসলো এবং তার কাছ থেকে পাওয়ার জন্য তারা একের পর এক ফর্দ তাদের এখান থেকে ঢাকা থেকে কি নেবে এটার ফর্দ তাদের কিন্তু বাড়তেই থাকলো। এই বাড়তে বাড়তে কিন্তু তারা যা চেয়েছে সবই কিন্তু তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে একতরফাভাবে, বিনিময়ে আমাদের প্রাপ্তে কিন্তু জিরো। যেখানে যে প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন, সেই অনির্বাচিত দখলদার প্রধানমন্ত্রী আমি বলবো শেখ হাসিনা, তিনিও এক সময় বলেছিলেন যে বেশ গর্বের সাথে বলেছিলেন যে ভারতকে আমি যা দিয়েছি জীবনেও তারা সেটা ভুলতে পারবে না। তো এই কথার মধ্য দিয়ে আমরা এক ধরনের স্বীকৃতি পাই যে ভারতকে অনেক অনৈতিক দেশের স্বার্থবিরোধী হয়তো অনেক কিছুই তিনি দিয়েছেন। তো আজকের কথা যদি আমি বলি, সর্বশেষ প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পরে যে বার্তাটি এসছে, যে সেখানে কথা এসছে যে দুই দেশের মধ্যে যে সম্পর্কের যে জায়গাটাতে অবনতি ঘটেছে, এটা ভারতের পররাষ্ট্র সচিব যেমন বলেছেন যে এটাকে আমাদের এই জায়গা থেকে বেরিয়ে আসা দরকার, একই সঙ্গে একই সুরে বাংলাদেশের পক্ষ থেকে একই বার্তা দিয়ে দেওয়া হয়েছে যে যে জায়গাটাতে সম্পর্কটা তলানিতে চলে গেছে, তারা তলানি শব্দটা ব্যবহার করেন নাই, কিন্তু বাস্তবে পরিস্থিতিটা তেমনই, এটা একেবারে বরফ জমাট বেঁধে গেছে। এই বরফটা গলানোর জন্য এখানে মুখ্য ভূমিকা কিন্তু ভারতের। এই জমাট বাঁধার ক্ষেত্রে মূলত ভারতেরই সেখানে তাদের যে একপেশে মনোভাব, তারা প্রথম দিকে মানতেই পারে নাই যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান 5 আগস্টের, এটা যে বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের যে একটা মহা বিস্ফোরণ ঘটেছে, তারা কিন্তু এটা মানতেই পারছিল না। এখনো তারা মানতে পারছে বলে আমি মনে করি না, কিন্তু হয়তো কূটনৈতিক কৌশলগত কারণে, কারণ এর প্রতিক্রিয়া কিন্তু দুই দেশের জন্য ক্ষতির কারণ হচ্ছে। আপনি দেখেছেন যে এখানে কলকাতার ব্যবসায়ীরা কিভাবে হা উতাস করছে, তাদের ব্যবসা লাটে উঠেছে, তাদের সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে এবং হাসপাতালগুলোর যে অবস্থা, শ্রমজীবীরা না খেয়ে মরছে, তারা বলছে যে এইভাবে চলতে থাকলে আমাদের ফিট দেয়ালে ঠেকে গেছে, আমরা না খেয়ে মরবো। তো এই বিষয়ে এই পালসগুলো ভারতের মতো একটি রাষ্ট্র, তাদের একটি বৃহৎ রাষ্ট্র এবং সেটা বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দাবি করা হয়, তাদের আগেই উপলব্ধি করা দরকার ছিল যে একটা ছোট ছোট প্রতিবেশীদের সাথে তাদের সম্পর্কের জায়গাটা কেমন হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সবকটি প্রতিবেশী দেশের সাথেই তাদের সম্পর্কটা সুখকর নয়, বেশ টানাপোড়েনের। এবং সর্বশেষ বাংলাদেশের সাথে যা ঘটলো এটা তো নজিরবিহীন। বাংলাদেশে সেখানে আমাদের আগরতলায় আমাদের কমিশনের দূতাবাসে হামলা হলো এবং সেখানে আমরা প্রচ্ছন্নভাবে দেখেছি সেখানকার আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সেভাবে ভূমিকা নেয়নি। এতে একটা ধারণা করার জায়গা রয়েছে যে এটা সরকারের কি তাহলে সাই ছিল। কলকাতাতে যা ঘটছে এবং সেখানে বিজেপি নেতা যেই ল্যাঙ্গুয়েজে কথা বলছেন কতটা হাস্যকর, বলছে যে 3 লাখ
মানে রিক্সা চালক নাকি কলকাতা দখলের জন্য অলরেডি রওনা করেছে বলে তার কাছে তথ্য আছে। মানে এত বাংলাদেশের যারা মানে রিক্সা ম্যানুয়ালি রিক্সা চালায় শক্তি চালিত বা সে তারা নাকি 3 লক্ষ এরকম রিক্সা চালক কলকাতা দখলের জন্য, এবং এটা একজন রাজনীতিবিদ, কলকাতার একজন শীর্ষ রাজনীতিবিদ বিজেপির, এইভাবে হ্যাঁ এগুলা নিয়ে ক্ষমতাসীন দলের। তো এই জায়গাগুলো এবং ভারতের যে মিডিয়া ভুইফোট মিডিয়াগুলোর সাথে কিছু দায়িত্বশীল মিডিয়াও এত দায়িত্বহীন এবং কাণ্ডজ্ঞানহীন অপপ্রচার চালাচ্ছে। আজকের আলোচনায় আপনি দেখেছেন যে সংখ্যালঘু কার্ডটিও ব্যবহার করার ভারত চেষ্টা করেছে, যেটা সবসময়ই করে, এটা সবসময়ই করে। কিন্তু আজকের সেই কার্ডের বিপরীতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জানিয়ে দিয়েছেন যে আমাদের এটা একান্তই আমাদের অভ্যন্তরীণ। নিশ্চয়ই আমি এই ব্যাপারে পরে হয়তো আরো বিস্তারিত সে প্রসঙ্গে পরে ফিরবো। আর আমি একটু ঘুরে আসতে চাই অর্পণা রায় দাস, সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির আপনি সভাপতি। আমরা একটু আপনার কাছে জানতে চাই, আজকে বিক্রম মিশ্রির কথা ধরেই তিনি বলেছেন যে গণমাধ্যমকে তিনি সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণের সঙ্গে সম্পর্কিত উদ্বেগ জানিয়েছেন, সাংস্কৃতিক ধর্মীয় ও কূটনৈতিক সম্পত্তির উপর হামলার কিছু দুঃখজনক ঘটনা নিয়ে আলোচনা করেছি বলে উনি জানিয়েছেন। আসলে এই 5 আগস্টের পরে এই যে সংখ্যালঘুদের কোথায় কোথায় হামলা হয়েছে, আপনার কাছে কি তথ্য আছে? ধন্যবাদ মাহবুব সৈকত ভাই, আমি শুভেচ্ছা জানাচ্ছি মাই টিভি সংলাপকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এখানে আমার ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবদুল্লাহ ভাইকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। 5ই আগস্ট পট পরিবর্তনের পর এই যে বারবার তারা বলছে সংখ্যালঘু কথাটাকে আমি ঘৃণা করি, কারণ আমরা বাংলাদেশি, 71 সালে যুদ্ধ করেছে সকল ধর্মের মানুষ, এবং তখন কিন্তু কে কোন ধর্মের সেটা ছিল না, আমরা সবাই মিলে যুদ্ধ করে একটি বাংলাদেশের সৃষ্টি হয়েছে। আর তারপর 72 থেকে 75 শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান আবার মানুষের উপর নির্যাতন করেছে, জনগণের উপর। আমাদের তখন বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, আমাদের যারা গণমাধ্যম ছিল আমাদের সব বন্ধ করে 4টা পত্রিকা ছিল খোলা, সেই ধারাবাহিকতা বজায় রেখেছিল তার কন্যা, সুযোগ্য কন্যা বলবে এই কারণেই, সেও এই যে এই 15 বৎসর আমাদের গণমাধ্যমগুলো সবার বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, আমাদের সংবাদকর্মীরা স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারিনি, আমাদের সকল ধর্ম হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নৃগোষ্ঠী কেউই শান্তিতে বসবাস করতে পারিনি, কারো ধর্ম শান্তিতে পালন করতে পারিনি এই 15 বছর। আপনি দেখেন বৌদ্ধদের রামু ট্র্যাজেডি, আপনি দেখেন 15 বছরে খ্রিস্টানদের প্যাগোডায় হামলা হয়েছে, হিন্দুদের মন্দিরগুলা প্রতিটা মন্দিরে হামলা হয়েছে, আপনার দুর্গাপূজা আসলেই মূর্তির হাত ভাঙা হতো, মন্দিরগুলোতে হামলা হতো, আপনার ধানমন্ডি কলাবাগানের মতো জায়গা পূজা করতে দেওয়া হয়নি। এই যে আমাদের 15 বছর সকল ধর্মের উপর নির্যাতন হয়েছে আমি বলবো, এবং এই 5ই আগস্ট আমাদের মিলাদ মাহফিলও করতে দেয়নি, মিলাদ মাহফিল করতে দেয় নাই, মাদ্রাসায় বলতো যে সেটা জঙ্গি, ওয়াজ মাহফিল করতে দেয়নি, ইমামদের উপর নানাভাবে টর্চার করেছে। তাই আমি বলবো যে এখানে সবার উপর নির্যাতন হয়েছে, তখন কিন্তু কোনো বিচারের কোনো হয়নি। আপনি দেখেছেন এই যে হাতিঝিলটা আমি যেখান দিয়ে আসলাম সেখানে 200 হিন্দু ঘর ছিল, সেই ঘরকে উচ্ছেদ করে এই হাতিঝিল তৈরি করা হয়েছে। আপনার এপ্রিল জুনের দিকে হরিজন পল্লী, যেটা আমাদের পরিচ্ছন্নকারীরা 400-450 বছর ধরে বসবাস করছে, সেই হরিজন পল্লী উচ্ছেদ করেছে কে? ব্যারিস্টার তাপস, শেখ হাসিনার ভাই। সেখানে আধুনিক শপিং মল গড়বে করে, সেখানে বৃদ্ধরা ইটের মধ্যে শুয়েছিল, ভাঙা ইটের মধ্যে, উচ্ছেদ করে সেই ঘরগুলো 280টার উপরে ঘর। সেটি ভারত উদ্বেগ জানিয়েছিল তখন? না, এটাই আমি আসতেছি আপনার কাছে। তখন তো ভারত বলেনি যে এই হরিজন পল্লী কেন উচ্ছেদ করা হলো, এই 280 ঘরের মানুষগুলা কোথায় আছে, শিশু বাচ্চারা মন্দিরে আশ্রয় নিয়ে মায়েরা বসে আছে, ক্ষুধার্ত মায়েরা বাচ্চাদের কি খাওয়াবে,
বা ভারত বলেনি যে এই যে 200 ঘর উচ্ছেদ করে আপনি হাতির ঝিল তৈরি করলেন, এই 200 হিন্দু কোথায় আছে, পুনর্বাসন করেছেন কিনা? তখন কিন্তু কোনো আন্দোলন হয়নি। আজকে তারা 5ই আগস্ট আমাদের ছাত্র জনতা গণ অভ্যুত্থান হয়েছে, এর মধ্যে আমাদের গণমাধ্যম কর্মী তারাও শহীদ হয়েছে, আমাদের সন্তানরা শহীদ হয়েছে, তার বিনিময়ে আমরা দ্বিতীয়বার আবার বাংলাদেশের স্বাধীনতা পেয়েছি। হ্যাঁ, সকল ধর্মের। তারপর তার বিনিময়ে কিন্তু আমরা এই 5ই আগস্ট আবার এই 36শে জুলাই আন্দোলনের পরই কিন্তু আমরা আবার নতুন বাংলাদেশ পেলাম। এর পরবর্তীতেই এই শেখ হাসিনা পালিয়ে গেল ভারতে, আর তার প্রেতাত্মারা আমাদের চারিপাশে, তার দোসররা চারিপাশে ঘুরে ঘুরে কি করছে, বিভিন্ন জায়গায় আন্দোলন সৃষ্টি করছে। আপনি ভারতে বসে শেখ হাসিনা ষড়যন্ত্র করছে, আর তার ধারাবাহিকতায় তার দোসররা আন্দোলনে জাগিয়ে দিচ্ছে। আপনি দেখেছেন যে রিকশাওয়ালার কথা আপনি বললেন, কিছুদিন আগে ছাত্রদের মাঝে আন্দোলন চালিয়ে দিয়েছে, এক কলেজের সাথে আরেক কলেজের, আবার আমাদের রিক্সা চালক ভাইদের মধ্যেও লাগিয়ে দিয়েছে। তাহলে দিদি একটু আসি সেই জায়গায়, আপনি গত শেখ হাসিনার সরকারের আমলের ঘটনাটা বললেন। এই যে 4 মাস এই ডক্টর ইউনূসের অধীনে অন্তর্বর্তী সরকার, এই 4 মাসে যারা ধর্মীয় সংখ্যাগুরু নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আপনি এদের উপরে আসলে কি টর্চার হয়েছে অথবা মন্দির হামলা ভাঙচুর এই ঘটনাগুলো কতটা ঘটেছে? যখন তারা দুই দেশের পররাষ্ট্র সচিব বসে যখন একটা শান্তির বার্তা নিয়ে আসছে, আমরা ভাবছি যে যাক আমরা শান্তি ভালোবাসি, দুই দেশে শান্তি বজায় থাকুক বা আসুক, সেটা না করে সেখানে আবারও তারা বলতেছে যে সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়েছে। আজকেও তাদের গণমাধ্যমগুলো একই প্রপাগান্ডা ছড়াচ্ছে। এই 4 মাসে যদি নির্যাতনই হতো তাহলে আমরা কি সাড়ম্বরে দুর্গা উৎসব পালন করতে পারতাম? সারা বাংলাদেশে এবার এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। সারা বাংলাদেশে দুর্গা উৎসব পালন করা হয়েছে সাড়ম্বরে, আপনি কলাবাগানে পালন করা হয়েছে, ওয়ারিতে গতবার মূর্তি ভেঙেছিল, এবার ওয়ারিতে দুর্গা উৎসব পালন হয়েছে। এবং সারা বাংলাদেশে বিজয় দশমী যখন মূর্তি বিসর্জন হয় তখন দেখবেন এই 15 বছর বিসর্জন দিতে গেলেই হামলা হতো, বিসর্জন দিতে গেলে একটা না একটা দুর্ঘটনা হতোই। এবার বিসর্জন হয়েছে খুব শৃঙ্খলার সাথে, এবং আমাদের মেয়েরা বিজয়ের উৎসবে যে আনন্দ করেছে সেটা ভারতে হয়নি। আর এই প্রতিহিংসায় ভারতের মমতা দিদি, শুভেন্দু বাবু, মোদি বাবু, এরা শেখ হাসিনার সাথে ষড়যন্ত্র করে আমাদের দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। দিদি, সনাতন মহাজোট চিন্ময় জায়ের দাস, সনাতনী জাগরণী মঞ্চ, আপনি বলছেন যে এরকম কোনো দেখেননি, আপনি এখনকার প্রশংসা করছেন, কিন্তু আপনার ধর্মীয় সেই মহাজোট করে এক ব্যক্তি এবং কিছু লোক বলছিল এবং সেই ঘটনা আপনি জানেন, তাহলে কি আপনি শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে পছন্দ করছেন না বিধায় আপনি বাহবা দিচ্ছেন ইউনূস সরকারকে? আমি শেখ হাসিনাকে পছন্দের প্রশ্ন তো আমাদের বাংলাদেশি কারোর মধ্যে আসে না, কারণ সে আমাদের বাংলাদেশের 18 কোটি জনগণের রক্ত চুষে খেয়েছে। সেখানে আপনিও ভালো ছিলেন না, আমার আব্দুল্লাহ ভাই বলতে পারবে না ভালো ছিল, আমি বলতে পারবো না, বা এখানে আমাদের গণমাধ্যম কোনো কর্মী বলতে পারবে না ভালো ছিল, কারণ আমাদের 65 জন গণমাধ্যম কর্মী নিহত হয়েছে। তাদের কি বিচার হয়েছে? সাগরুনি হত্যা হয়েছে, তারা কি নিরাপদে ছিল? তাহলে সনাতনী জাগরণ মহাজোট তারাই অভিযোগগুলো কোত্থেকে আবিষ্কার করলো? সনাতনী জাগরণ মঞ্চ যখন তৈরি হলো, এই চিন্ময় কৃষ্ণ দাস সেই সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র, তিনি একজন মুখপাত্র, তিনি সাধু, তাকে আমি সম্মান জানাই, তিনি বৈষ্ণব, তিনি তার ধর্মচর্চা করুক, তিনি রাজনীতি নিয়ে আসছে কেন এখানে? কিন্তু সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ আছে তার কাছে, অনেকেই করেছে, তার অনেক অভিযোগ আছে। তাকে তিনি ইসকনে মেম্বার হয়েছিল, আমি মানি, আমিও ইসকনের লাইফ মেম্বার একজন। এখানে ইসকন কিন্তু তাকে বহিষ্কার করা হয়েছে যখন তার প্রতি অভিযোগ, কোন অভিযোগে? বিভিন্ন ঘটনার কারণে তাকেও
ইসকন বহিষ্কার করেছে। যখন আমার রাষ্ট্রের ব্যাপার আসবে, যখন সে আমার রাষ্ট্রদ্রোহিতার ব্যাপার আসছে, সে রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করছে, তখন কিন্তু তার বিরুদ্ধে ইসকন অ্যাকশন নিয়েছে। আমি আলোচনায় ফিরবো, আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে, তারপরে আবারও স্বাগত জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আমরা বিরতির আগে ছিলাম অপর্ণা রায়ের কাছে, আমরা ফিরছি এম আব্দুল্লাহ আপনার কাছে। আব্দুল্লাহ ভাই, 2000 শহীদ, অসংখ্য আহত, কাতরাচ্ছে এখনো বিছানায়, শেষ মাত্র কয়েকদিনে, 15 দিনে। এই হচ্ছে বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের আগের চিত্র। 17 বছরে গুম খুনের অসংখ্য ইতিহাস। সেই নেত্রী পালিয়ে গিয়ে ভারতে বসে সে আবার ষড়যন্ত্র করছে, এবং যে দেশটিতে বসে সে বক্তৃতা করছে বিশ্বের বিভিন্ন প্রান্তে, একবারের জন্য আফসোস নেই। সে যে দেশে বসে বলছে, সেই দেশের সচিব এসে বলল যে সম্পর্ক আমরা ঠিক রাখতে চাই। কতটা বিশ্বাস রাখবেন? কতটা তাদের উপর বিশ্বাস করা যায়? আবার মিডিয়া তাদের মনিটরিং তো থাকার কথা, সেখানে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। অপর্ণা দাস যেভাবে বললেন যে কোথাও কিছু ঘটেনি এই এগুলো স্রেফ গুজব, তাহলে সেই ভারত যারা আমাদের স্বাধীনতার সময় সহযোগিতা করেছিল, এখন বিজেপি সরকারের প্রতি আমরা কতটুকু আস্থা রাখতে পারবো? ধন্যবাদ। বিজেপি সরকারের উপরে আমি এই প্রসঙ্গটাতে আসার আগে ওই সংখ্যালঘু বিষয়টাতে তখন বলা শুরু করেছিলাম, তখন আপনি অন্য জায়গায় গিয়েছিলেন। অপর্ণাদি যথার্থভাবেই কিছু চিত্রটা তার মতো করে তিনি, যেহেতু এই বাংলাদেশের সংখ্যালঘুগুলোতে আমরা বারবার বলে আসছি যে সংখ্যালঘু বলে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি। তারপরও হিন্দু কমিউনিটির নেত্রী হিসেবে তিনি কিন্তু পুরো চিত্রটা তুলে ধরেছেন, স্পষ্ট করেছেন। এবং বাংলাদেশের ইতিহাসে এতটা শান্তিপূর্ণ পুজো আমার মনে হয় যে এবারে যেটা হয়েছে, একদম কোনো রকম অঘটন ছাড়াই বাংলাদেশের ইতিহাসে কখনো হয়েছে বলে আমার মনে পড়ে না। এবং আপনি দেখবেন যে পুজো মণ্ডপের সংখ্যাও বাংলাদেশের জনসংখ্যা এবং আয়তনের হিসাব করলে, যদি আপনি একটা তুলনামূলক হিসাব করেন, তাহলে কিন্তু ভারতের চাইতে কোনো অংশে কম ছিল না, বরং আয়তন এবং জনসংখ্যা হিসেবে অনেক বেশি ছিল। এবারে বোধহয় কত 38,000 বা এরকম পূজা মণ্ডপে, আরো বেশি সংখ্যক মণ্ডপে পূজা হয়েছে। আপনি দেখেন এই যে ভারতের প্রোপাগান্ডা, এই অস্ত্রটা, এই মানে সংখ্যালঘুর যে অস্ত্রটা, এটা কিন্তু অনেক আগেই ভোতা হয়ে গেছে। তারপরেও এই ভোতা অস্ত্রটা তারা বারবার ব্যবহার করে, বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করে, আন্তর্জাতিক গোষ্ঠীকে, তারা বিভিন্ন মানবাধিকার সংগঠনকে তারা বিভ্রান্ত করতে চায়। এই অস্ত্রটা ছাড়া তাদের হাতে আর কোনো অস্ত্র নাই বাংলাদেশের বিরুদ্ধে। কারণ বাংলাদেশ সবসময়ই একটা সৎ প্রতিবেশী হিসেবে চেয়েছে যে আমরা ভারসাম্যমূলক একটি কূটনৈতিক জায়গা থাকবে, আমাদের মধ্যে সমমর্যাদার একটি বিষয় থাকবে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে। এগুলাকে কখনোই ভারত তারা সেভাবে নিতে পারে না। ভারতের সবসময় হলো, আপনি যদি ধরেন আপনি আপনার পাশের বাসার লোকের সাথে যদি আপনি সবসময় বেরোতে ঢুকতে আপনি যদি খবরদারি করেন, এই তুই ঘরে আছিস নাকি, এই কি করছিস, এটা তো কোনো প্রতিবেশী সুলভ আচরণ। ওই প্রতিবেশী যতই ক্ষুদ্র হোক না কেন আপনাকে ভালো চোখে দেখবে না, আপনার সাথে ভালো সম্পর্ক রাখার কোনো সুযোগ থাকে না। আপনি দেখেন কয়েকদিন আগে ভয়েস অফ আমেরিকা একটা জরিপ রিপোর্ট প্রকাশ করে তারা বলেছে যে গত 15 বছরের তুলনায় এই 4 মাসে বাংলাদেশের সংখ্যালঘুরা অনেক বেশি নিরাপত্তা বোধ করছে। এবং তাদের এটা কোনো বাংলাদেশের কোনো জরিপ সংস্থা না, এটা ভয়েস অফ আমেরিকার তাদের নিজস্ব তারা আন্তর্জাতিক মানদণ্ড ঠিক রেখে তারা এই জরিপটি তারা করে বলেছে। এবং এই পর্যন্ত তারা সংখ্যালঘুর যে যত আজগুবি গল্প শুনিয়েছে, আপনি দেখেন এই যে আজকেও হিউমার স্ক্যানার জানিয়েছে যে সেখানে ভারতের একটি ফার্মে, গরুর ফার্মে হামলা করেছে, সেটাকে বাংলাদেশের ইসকনের গরুর ফার্মে। তো এই ধরনের বানোয়াট গল্প দিয়ে এটা কতদিন চলতে পারে? আপনি এর আগে দেখেছেন যে একটা আগরতলা থেকে বাস আসছে, ত্রিপুরা থেকে বাস আসছে, দুর্ঘটনায় পড়েছে, সেটাকে প্রচার করা হয়েছে যে ভারতের যাত্রীদের উপর হামলা করা হয়েছে। তো এই জাতীয় আজগুবি গল্প দিয়ে বিশ্ব বিবেককে, বিশ্বের মানবাধিকার সংগঠনগুলোকে, বিশ্ব সংস্থাগুলোকে বিভ্রান্ত করে তারা ফায়দা নিতে চাচ্ছে। আলটিমেটলি এটাতে তো ফায়দা হবে না, বরং এটা আমি মনে করি এই সম্পর্কের ক্ষেত্রে তারা যে ক্ষতটা তৈরি করেছে। আজকে তারা বলেছেন যে ভারতের প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের সময় বলেছেন যে ভারত বাংলাদেশের সম্পর্কে মেঘ জমেছে, এই মেঘ দূর করতে হবে। তো
তো এই মেঘ তো কৃত্রিমভাবে তৈরি করেছে, এটা কোনো মানে প্রাকৃতিক মেঘ না। এই মেঘ তৈরি করেছে ভারত, এবং এটা দূর করতে হবে, কাটাতে হবে ভারতকে। বাংলাদেশও বলেছে যে হ্যাঁ মেঘ জমেছে, এটা আমরা স্বীকার করি, কিন্তু সেটা কাটিয়ে উঠতে হবে। এই কাটাতে হলে ভারতকেই এটার দায়িত্ব নিতে হবে, কারণ এই কতগুলো সম্পর্কের যে জায়গায় সমস্যাগুলো এগুলো তৈরি করছে কিন্তু ভারতের পক্ষ থেকে, এবং সেখান থেকে রাজনৈতিক নেতারা যেভাবে আস্ফালন করছেন, আপনি দেখেন বাংলাদেশের একজন রাজনীতিকও কোনো পর্যায়ে এভাবে আস্ফালন করেন নাই এবং ভারতের বিরুদ্ধে, কিন্তু সেখানে প্রত্যেক দিন সব আজগুবি সব বিষয় নিয়ে আজগুবি তথ্য দিয়ে নানান ধরনের আস্ফালন করে চলেছেন। সেখানকার এক কি বুইফোর্ড একটা চ্যানেলে বলছে যে বাংলাদেশ থাকবে না, কি সব কাণ্ড কীর্তন। আমি একটু জিজ্ঞেস করতে চাই, আপনি সাংবাদিক সংগঠনের নেতা, নিজে সাংবাদিকতা করেছেন, আন্তর্জাতিক কি এরকম কোনো সংস্থা বা সংগঠন নেই যে এ ধরনের আজগুবি সংবাদ প্রচারে তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া যায় না? ওই ব্যক্তি আন্তর্জাতিক কোনো সংগঠন সেটা নিতে পারবে না, এই কারণেই এটা ভারতের সংবিধানে, ভারত কেন বাংলাদেশ, ভারত সবগুলো সংবিধানে, যেটা ব্রিটিশ আমল থেকে যে সংবিধানগুলোর ধারাবাহিকতা এসছে, সকল দেশের সংবিধানে একটা ধারা আছে, সেটা হচ্ছে যে মানে প্রতিবেশী কোনো রাষ্ট্রের সাথে বা অন্য কোনো রাষ্ট্রের সাথে সম্পর্কে প্রভাব পড়ে এমন কোনো সাংবাদিক এমন কোনো সংবাদ দিলে সেটা রাষ্ট্রদ্রোহের আওতায় পড়বে, এবং সেটা তো সত্য দেওয়ার ক্ষেত্রেও সতর্কতার কথা বলা হয়েছে, যাতে সম্পর্কের উপর প্রভাব না পড়ে। সেখানে ভারতের সংবিধানেও কিন্তু এটা সংবিধান লঙ্ঘন হচ্ছে, কিন্তু সেই ব্যবস্থাটা তো ভারত নিতে হবে, সেই ব্যবস্থাটা ভারতকে নিতে হবে, কিন্তু ভারত তো সেটাতে মজা নিচ্ছে, এগুলাতে মনে হয় যেন এনজয় করছে তারা এগুলা করছে। আপনি একটা সংস্থায় কাজ করেন, যদিও সেটার সাথে কতটুকু সম্পর্ক আছে আমি জানি না, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, কিন্তু আপনাদের পক্ষ থেকে বাংলাদেশের যে এই তথ্য মন্ত্রণালয়, সেই দেশের তথ্য মন্ত্রণালয়কে এরকম কোনো কিছু কি উদ্বেগ কিংবা এই তথ্যগুলো যে অপতথ্য সেটার ব্যাপারে আপনারা জানাবেন? আমি যে সংস্থাটিতে যে কাজ করি সেটা তথ্য মন্ত্রণালয়ের অধীনস্থ একটি সংস্থা, যদিও এটার কাজের সাথে সংবাদ সূত্র নাই, সেখানে সাংবাদিকদের কল্যাণ নিয়েই শুধুমাত্র ভাবা হয়, কিন্তু তথ্য মন্ত্রণালয়ের সাথে যেহেতু কাজ করছি আমি জানি এটা প্রতিনিয়ত তথ্য মন্ত্রণালয় থেকে উদ্বেগের কথা তাদেরকে জানানো হচ্ছে, বলা হচ্ছে, কিন্তু তাদের সেখানে উদ্দেশ্যটা তো খারাপ। আপনি যদি এটা কখন সমাধান পাবে, যখন এটা অ্যাক্সিডেন্টালি হবে, কিন্তু অ্যাক্সিডেন্টালি এটা তো পরিকল্পিতভাবে এই প্রোপাগান্ডা করা হচ্ছে। আপনি যে কথাটি বলেছেন শেখ হাসিনার কথা, আপনি কি মনে করেন যে এই যে সর্বশেষ যে শ্বেতপত্রে এসছে যে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, শুধু পাচারের অঙ্ক, এটা শুধু টোটাল দুর্নীতি না, কিন্তু শুধু দেশ থেকে পাচার হয়েছে 28 লক্ষ কোটি টাকা। এই রিপোর্ট এটা কিন্তু বিএনপির কোনো নেতা বলে নাই, কে বলেছে এটা? দেবপ্রিয় ভট্টাচার্যের মতো, যিনি এই প্রগতিশীল বুদ্ধিজীবী হিসেবে, অর্থনীতিবিদ হিসেবে পরিচিত, শেখ হাসিনা বা আওয়ামী লীগের এক সময়ের খুব সুহৃদ বন্ধু, 2009 সালে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার ক্ষেত্রে এই দেবপ্রিয়রা কিন্তু অনুঘটকের ভূমিকা পালন করেছেন। তাদের নেতৃত্বে যে কমিটি, শ্বেতপত্র প্রণয়ন কমিটি, অনুসন্ধান কমিটি করা হয়েছে, তাদের হিসাব হচ্ছে শুধু পাচারই হয়েছে 28 লক্ষ কোটি টাকা। এই 28 লক্ষ কোটি টাকার মধ্যে আমাদের প্রতিবেশী দেশে কত আছে সেই অঙ্কটা তো আমরা বের করতে পারছি না, এবং সেই টাকাটা যে এসবের পিছনে খরচ হচ্ছে না এটা আপনি নিশ্চিত করে বলা যায়, বরং এটা খরচ হচ্ছে, এবং এই ক্ষেত্রে ব্যয় করেই এই প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। এই যে উপ হাই কমিশনে যে হামলা করা হয়েছে, এটার পিছনে অনেক বড় ইনভেস্ট ছিল, এগুলো আসছে তো সেখান থেকে তথ্য সুনির্দিষ্টভাবে, হয়তো প্রমাণ আপনি বললে আমি দিতে পারবো না, কিন্তু আমাদেরও তো বন্ধু বান্ধব অনেক, আমাদের কানেক্টেড লোকজন কলকাতায় আছে, আগরতলায় আছে, আমরা তো খবর পাচ্ছি যে সেখানে এইসব টাকা পয়সা ইনভেস্ট করে সেখানে কিছু দরিদ্র জনগোষ্ঠীকে এগুলোতে উস্কে দেওয়া হচ্ছে, এবং এই বিভ্রান্ত এই জায়গাগুলো তো সেখানে শেখ হাসিনা বসে বসে, এবং তিনি যে একটা যুক্তরাজ্যে একটা মানে সবাই নাকি বক্তব্য রেখেছেন, আমি সেটা শুনি নাই এবং শোনার কোনো আগ্রহও আমার নাই, কিন্তু তিনি কি এটা পারেন? তিনি তো ওয়ান্টেড পারসন। এখন এখানে বাংলাদেশে গণহত্যা করে গিয়েছেন 2000 লোককে, 15-16 হাজার মানুষ এখনো বিছানায় কাতরাচ্ছে, পঙ্গু হয়ে গেছে, 4 শতাধিক লোক দৃষ্টিশক্তি হারিয়েছে সারা জীবনের জন্য।
তার মধ্যে যদি মিনিমাম রাজনৈতিক চরিত্র থাকতো, যদি মানবতাবোধ থাকতো বিন্দু মাত্র, তিনি শেখ মুজিবের কন্যা, তিনি অনেক লম্বা লম্বা কথা এখানে বলে গিয়েছেন, অনেক প্রায়ই বলতেন যে আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমি জীবন দেওয়ার জন্য প্রস্তুত। জীবন নিয়ে এইভাবে পালিয়ে গেলেন কোন কোটি কোটি নেতা কর্মীদের এই যে গলাবাজি করেছেন, এটা কোথায় গেল আপনার? আমি আপনার কাছে ফিরবো, আমি একটু অপর্ণা রায় আপনার কাছে ফিরি। অনেকগুলো কথা আসছে, মা বোনদের উপরে হামলার ভারতীয় মিডিয়া অভিযোগ এসেছে হিন্দু ধর্মাবলম্বীদের উপরে, কিন্তু একটি বিষয় দেখেছি যে এই ইস্যুতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম ডক্টর ইউনূসের ডাকে সাড়া দিয়ে ঐক্যবদ্ধ হয়েছে। রাজনৈতিক দলগুলো একসাথে গিয়েছিল, ঐক্যবদ্ধ বাংলাদেশকে আমরা দেখতে পেয়েছি। আমরা আগামী একদিন পরেই বিএনপির 3টি সংগঠন আগরতলা অভিমুখে লং মার্চেরও কর্মসূচি দিয়েছে। এই যে ঐক্যবদ্ধতা দেখতে পেলেন, আমরা পূজার সময় দেখেছি যে অনেক ধর্মীয়, মুসলিম ধর্মীয় নেতারাও সেখানে গিয়ে পাহারা দিয়েছেন। এই চিত্রটা আসলে এই যে বিপদের সময় ঐক্যবদ্ধ সবাই, এই চিত্রটা কি আমাদের শিক্ষা কি দিচ্ছে? আর এই যে মা বোনদের উপরে আঘাতের যে চিত্র ভারতীয় মিডিয়া বলছে, আপনার পর্যবেক্ষণ কি? আমি বলি, 5ই আগস্টে পট পরিবর্তনের সাথে সাথে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সকল নেতাকর্মীদের নির্দেশ দিয়েছিলেন যে মানুষের পাশে যেন দাঁড়ায়। আমরা চেষ্টা করেছি প্রতিটা মন্দির, ঢাকা মহানগর এবং জেলায় জেলায় মন্দিরগুলোর পাশে যেয়ে দাঁড়াতে এবং প্রতিটা অলিতে গলিতে খবর রাখার। আমি নিজেই প্রতিটা মন্দিরে নিজে পর্যবেক্ষণ করেছি। আমার সাথে যারা ছিল ম্যাক্সিমাম আমাদের মুসলিম ভাইয়েরা। আমি বলবো যে এই যে যেমন রাত জেগে পাহারা দিয়েছি রমনা কালী মন্দির সহ আরো বিভিন্ন মন্দির। এখানে কিন্তু একটা প্রশ্ন আসে যে তাহলে কি ভয় ছিল? কেন আমি এটা বলছি, এটা আসছে কেন পাহারা দিতে হলো। জি, আপনার মন্দিরগুলোতে ছিল কারা? প্রতিটা মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদক বা কমিটির লোকজন ছিল আওয়ামী লীগের। তারা কি করেছে? তারা শেখ হাসিনা পালিয়ে গেল, সাথে সাথে তারাও পালিয়ে গেল মন্দিরকে অরক্ষিত অবস্থা রেখে। আপনি জানেন যে একটা মন্দিরের মধ্যে যেমন থাকে মূর্তি, তেমন থাকে স্বর্ণ অলংকার বা আরও আনুষঙ্গিক কিছু। এই সব কারণে যখন দেখলাম ঘুরে ঘুরে, হ্যাঁ আশঙ্কা ছিল, যখন দেখলাম যে মন্দিরগুলা একদম অরক্ষিত, তখন কিন্তু আমাদের সরকার গঠন হয়নি। ওই মুহূর্তে আমাদের মন্দিরগুলায় প্রতিটা আমরা ভাগ ভাগ করে পাহারা দিতে লাগলাম রাত জেগে, এবং দিনের বেলা প্রতিটা মন্দির আমরা তদন্ত করতে লাগলাম যে কোথাও কিছু। সব জায়গায় এভাবে থাকাতে আমাদের কি হয়েছে, কোনো মন্দিরে একটা পিঁপড়াও ঢুকতে পারেনি। তাহলে কি পতিত যারা যে শাসকরা ছিল তাদের পক্ষ থেকে কি সেখানে কোনো বিশৃঙ্খলা তৈরির কোনো ছিল? আপনি 7 তারিখে রমনা কালী মন্দিরে সেনাবাহিনী থেকে আমাকে সুরক্ষা কমিটির সভাপতি নির্বাচিত করলো সেনাবাহিনী থেকে, এবং আমার সাথে কাকে দিল আপনি শুনলে অবাক হবেন, বাংলা একাডেমির শাহ সিদ্দিকী সাহেব কর্মরত আছেন, এবং পাশে যে মসজিদের ইমাম তিনিও একজন মুসলিম, তাকে দিলেন কাদের সাহেব, তাকে দিলেন আমার সাথে, এবং পালাক্রমে তার একটা সময় আর আমি এভাবে আমরা পাহারা দিয়েছি যেন সেখানে কোনো এই আওয়ামী পেতাব তারা যে কোনো মন্দির ভাঙচুর না করতে পারে। কারণ আপনাকে আমি যে কথাটা প্রথমেই বলেছি, তারা অন্যায় করছে, দোষ চাপাচ্ছে বাংলাদেশের জনগণের উপরে। এই শেখ হাসিনার দোসররা বারবার কিন্তু মন্দির ভেঙেছে 15 বছর না। আপনাকে একটা ইতিহাস বলি আমি, রমনা কালী মন্দিরের পুরনো ইতিহাস। 71 সালে পাক হানাদাররা রমনা কালী মন্দির অর্ধেক ঘুরিয়ে দিয়েছিল, আর বাকিটাকে ঘুরালো 72 সালে শেখ মুজিবুর রহমান। আর এটা পরবর্তী সময় খালেদা জিয়ার সরকারের সময় বাবু চন্দ্র রায়ের নেতৃত্বে বেগম খালেদা জিয়া এই পুনরুদ্ধার করে এই রমনা কালী মন্দির প্রতিষ্ঠা করে দিল। তাহলে আপনি সেই মন্দিরগুলোতে কেন দলীয় ভিত্তিতে সভাপতি সেক্রেটারি হয় কেন? দলীয় ভিত্তিতে না, বিএনপি কখনো, আমি বিএনপির রেশ টানছি যে বিএনপির থেকে কিন্তু কখনো কোনো মন্দিরে সভাপতি দেয়নি, বা বিএনপি থেকে কেউ মন্দিরে সভাপতি হতে যায়নি। দেখা গিয়েছে যখনই আওয়ামী লীগ ক্ষমতা আসে তারা
নেতৃত্ব দিতে যে মন্দিরগুলো আগে দখল করে। মসজিদ মন্দিরে এমন কি মধু আছে যে ওখানে মধু আছে, সভাপতি হতে হবে? আমি এটাও আপনাকে বলছি, মধুর কথাটাই বলছি যে যখন 72 সালে শেখ মুজিবুর রহমানের কাছে দাবি করলো গয়েশ্বরচন্দ্র রায় এবং ফণীভূষণ মজুমদার যে রমনা কালী মন্দির আমাদের ফিরিয়ে দেন, তখন তিনি উত্তর দিল যে রমনা কালী মন্দির তোদের বড় না আমাদের সরোয়ার্দী উদ্যান বড়, তোরা পোস্তগোলা শ্মশানে নিয়ে যা। এটা ছিল দুঃখজনক ব্যাপার। তা শেখ মুজিবুর রহমান সবসময় এই সাম্প্রদায়িক দাঙ্গাটা লাগানোর চেষ্টা করত, আর তারই কন্যা সেই জিনিসটা করেছে, এবং শেখ কামালও তাই ছিল। আমি আপনার আর মধুর কথাটা বললেন, আমি এই উত্তরটা নিচ্ছি একটা বিরতি থেকে। আচ্ছা, ফিরে আপনাকে নিতে হবে? জি অবশ্যই নিব, অবশ্যই নিব। এখানে অনেক মধু আছে। প্রিয় দর্শক, নিচ্ছি আর একটা বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, আমরা দেশের কথা বলছি, দেশের সত্য তুলে ধরার চেষ্টা করছি। এম আব্দুল্লাহ কথা বলেছেন, কথা শুনছিলাম অপর্ণা রায় দাসের কাছে। আমরা যে প্রশ্নটি ছিল, আপনার অসমাপ্ত কথা শুনতে চাই সেটি। বললাম যে রমনা কালী মন্দির নিয়ে কথা, যে রমনা কালী মন্দির দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান, তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান। আজকে যেই ইস্কন নিয়ে মানুষ ঝড় তুলছে, স্বামীবাগ ইস্কন, সেটা হলো সাদেক হোসেন খোকার এই যেই জায়গাটা আজকে মানে এদের মেন অফিস স্বামীবাগ ইস্কন, এটা আওয়ামী লীগরা দখল করে নিয়েছে। আমাদের প্রশ্ন ছিল যে এই মন্দিরগুলোতে কি মধু আছে, এটাই বলছি যে দলীয় না, আমি বলতেছি যে এই রমনা কালী মন্দিরের জায়গা আওয়ামী লীগের দখলে চলে গিয়েছিল, আপনার স্বামীবাগ ইস্কন মন্দিরের জায়গা আওয়ামী লীগের দখলে। এইগুলো সব কিন্তু যখন খালেদা জিয়া আসছে তখন যেমন রমনা কালী মন্দির গয়েশ্বর রায় উদ্ধার করলেন তার নেতৃত্বে, স্বামীবাগ ইস্কনটা সাদেক হোসেন খোকার নেতৃত্বে, তারপর শিব মন্দির যেটা এখন জাতীয় শিব মন্দির, সেটাও কিন্তু এই বিএনপির সময় উদ্ধার হলো। কারণ এই মন্দিরগুলা অনেক পুরাতন, এই রমনা কালী মন্দির 800 বছরের পুরাতন। আপনার স্বামীবাগ ইস্কন মন্দির, এখানেও কালী মন্দির এবং শিব মন্দির হিন্দু সম্পত্তি। সেটা মধু যে বললেন না, এই মধুটা হলো সেই মধু। আওয়ামী লীগরা হিন্দুদের সম্পত্তি দখল, যে কথাটা আসছে এখন প্রভাকাণ্ড ছড়াচ্ছে ভারত থেকে, যে হিন্দুদের সম্পত্তি দখল বা মা বোনদের নিয়ে যাওয়ার কথা আসছে। এটা তো সেই 47 সাল থেকে শুরু হয়েছে, এটা নতুন না, বরঞ্চ এখন আমরা নিরাপদে আছি। আজকে আমি রাতে এখানে আসছি আপনাদের সাথে কথা বলতে, এই নিরাপদটা কিন্তু আমরা 4 মাস আগেও পাইনি। 4 মাস আগেও বাসা থেকে বের হলে ছেলে মেয়েদের বলে বের হতাম যে বাসায় নাও ফিরতে পারি। দিদি, সেই অবস্থাও কিন্তু মানে ভারতের অনেক প্রদেশের চেয়ে বাংলাদেশ কিন্তু অনেক ভালো আছে। আপনি পশ্চিমবঙ্গে হিন্দুদের অবস্থা খুবই করুণ, সেখানে মমতা নিরাপত্তা দিতে পারছে না, হিন্দুরা নিরাপদে নেই। আপনি কার্তিক পূজা, এটা বেশি বড় পূজা না, কিন্তু কার্তিক পূজা কার্তিক মাসে হয়, কার্তিক মাসে সেই পূজাটা হয়। এখানে বাংলাদেশে কার্তিক পূজা হয়েছে খুব সুন্দরভাবে, আর সেই কার্তিক পূজাও মূর্তি ভাঙা হয়েছে কলকাতাতে, সেখানে কার্তিক পূজাও ভালোভাবে হয়নি। অন্যান্য যে আমাদের হিন্দুদের বলে 12 মাসে 13 পার্বণ, সেইগুলো আমাদের স্কুলগুলো, আমাদের কোন জায়গায় আমরা কিন্তু বিভাজন করি না, আমাদের সরকারি বেসরকারি সব জায়গায় কোন ধর্ম কোন বর্ণ, এই বর্ণর বিভাজন তো বাংলাদেশে নেই। না, যেমন সামনে আমাদের সব বেড়াতে আসতেছে, আমরা কিন্তু সে হালুয়া রুটি খাওয়ার একটা আলাদা আনন্দ করি, এবং সারা রাত আমাদের ছেলেরা বন্ধুরা নামাজ পড়ে, ওরা কিন্তু রাস্তা অপেক্ষা করে বন্ধুদের সাথে সেই রাতে রাত জাগে। এবং যখন আমাদের কালী পূজার উৎসবটা হয়, সেই রাতে ওদের বন্ধুরাই বলে, আই তোরা এবার কালী পুজো করবি না? এই যে একটা আনন্দ, বা এই নাড়ু খাওয়া, লাড্ডু খাওয়ার আনন্দ। এবার আপনাকে আরেকটা মজার কথা বলি, আমাকে খুব ছোট্ট করে বলি যে এবার যখন আমি রমনা কালীবাড়িতে পূজা করি, সারা বাংলাদেশ সেই রমনায় ছিল। কিভাবে? 3 বাহিনীর প্রধান আসছে, বিজিবির প্রধান আসছে, আপনার র্যাবের প্রধান আসছে, সবাই বলল যে সেই ছোটবেলার আনন্দটা, যে হিন্দু মুসলিম আমরা যে আনন্দ করেছি বন্ধুরা মিলে, সে বাল্যটা আপনি ফিরিয়ে দিলেন দিদি আমাদের। সেই যে একটা আনন্দ করেছি আমরা, সেটা কিন্তু বলে বোঝানো যায় না। যেটা আব্দুল্লাহ ভাই বললো যে এবারের পূজা হয়েছে সেরা পূজা। আমি যদি সুযোগ থাকে তাহলে আপনার কাছে ফিরবো। আব্দুল্লাহ ভাই, এত আলোচনার মধ্যেও যেখানে প্রতিবেশী দেশের বিরূপ নজর
আমরা বলবো। তার মধ্যেও প্রধান উপদেষ্টার সাথে ইউরোপিয়ান ইউনিয়নের 19টি রাষ্ট্রদূতের বৈঠক হয়েছে। রাজনৈতিক, অর্থনৈতিক এবং নৈতিক সমর্থন দিবে বলে জানিয়েছেন ডক্টর ইউনূসকে তারা। পর্যবেক্ষণটা কি একই সাথে একটু জিজ্ঞেস করি, সেটি হচ্ছে যে দেশ যখন এগিয়ে যাচ্ছে, 8 টাকা বাড়ানো হয়েছে ভোজ্য তেলের, সয়াবিনের লিটার, বাংলাদেশের মানুষ এটি কতটুকু ভালোভাবে গ্রহণ করবে? খুব ছোট্ট করে বলতে হবে, আমাদের হাতে সময় কম। জি, ধন্যবাদ। আজকে প্রধান উপদেষ্টা, আজকের দিনটি আসলে খুবই তাৎপর্যপূর্ণ সব মিলিয়ে, বিশেষ করে কূটনৈতিক বিবেচনায় আজকের দিনটি খুবই তাৎপর্যপূর্ণ দিন গিয়েছে বাংলাদেশের জন্য। এই যে কূটনীতিকদের কি হলো আজকে, যে পশ্চিমা ইউরোপিয়ান কূটনীতিকরা যারা আজকে সাক্ষাৎ করেছেন, এদের সবাইকে অতীতে কিন্তু ব্রিফ করার জন্য আমাদের দিল্লি যেতে হতো কারণ এদের অধিকাংশেরই মিশন দিল্লিতে, এবং তাদেরকে ব্রিফ করার জন্য দিল্লিতে গিয়ে ব্রিফ করে আসা হতো বাংলাদেশের কোনো বিষয়ে যদি জরুরি ব্রিফ করার জায়গা থাকতো। তো এবারে কিন্তু ব্যতিক্রম ঘটেছে। দিল্লিতে তাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়ে ঢাকায় তাদের সাথে মিট করেছেন, এবং সেটা অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ছিল। আমরা যারা সেখানে কাভার করেছে, আমার বন্ধু বান্ধব, তাদের সাথে আমার এই আসার আগেই একজন কূটনৈতিক রিপোর্টারের সাথে আমার কথা হচ্ছিল। তিনি জানাচ্ছিলেন যে অত্যন্ত প্রাণবন্ত, এবং তারা রীতিমতো তার ভাষায়, ওই কূটনৈতিক রিপোর্টারের ভাষায়, যে ওই ইউরোপিয়ান কূটনীতিকরা রীতিমতো ব্লাঙ্ক চেক দিয়ে গেছেন ইউনূসকে, বলল যে আপনি চালিয়ে যান, আমরা আছি আপনার সাথে। মানে ল্যাঙ্গুয়েজটা অনেকটা এরকম, যদি আমার বাংলা এটা না হলেও মানে তার ভাষায়, কূটনৈতিক রিপোর্টারের ভাষায়, তিনি তার সোর্সে ওই মিটিংয়ে যারা ছিলেন তাদের সাথে কথা বলে তিনি জেনেছেন যে অনেকটা ব্লাঙ্ক চেক দিয়ে গেছেন। এবং সেখানে সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হলো আমাদের দেশের বিপুল সংখ্যক স্টুডেন্ট মানে ইউরোপিয়ান বিভিন্ন দেশে তারা পড়াশোনা করে। এদের ভিসা লাগানোর জন্য প্রথমে ইন্ডিয়ার ভিসা নিতে হয়, তারপরে ইন্ডিয়াতে যেতে হয়, সেইখানে ভিসা সেন্টারগুলোতে ভিসা নেয়ার জন্য কেউ 2-3 বার 4 বার পর্যন্ত যাওয়া লাগতো, এবং সেখানে গিয়ে 1 মাস 15 দিন 10 দিন ওখানে থাকা লাগতো। এই জায়গাটাতে তিনি প্রধান উপদেষ্টা অনুরোধ করেছেন যে আপনারা দিল্লি থেকে যেসব দেশের ভিসা সেন্টার ঢাকায় নাই, তারা দিল্লি থেকে এটা সরিয়ে এনে নিকটবর্তী অন্য কোনো দেশে ভিসা সেন্টারগুলো খুললে বাংলাদেশের স্টুডেন্টদের জন্য এটা সহায়ক হয়। এবং এই ক্ষেত্রে তারা পজিটিভ একটা দিয়ে গেছেন আর কি, সিগন্যাল দিয়ে গেছেন। এবং ইতিমধ্যে আপনি জানেন যে 2-3টা দেশের ইউরোপিয়ান কান্ট্রির ভিসা সেন্টার কিন্তু অলরেডি শিফট হয়ে গেছে সেখান থেকে। বাংলাদেশের ভিসা দেওয়ার জন্য ইন্দোনেশিয়াতে শিফট করা হয়েছে, থাইল্যান্ডে বোধহয় একটা ভিসা সেন্টার ঢাকা থেকেও পাওয়া যাবে, এবং ঢাকা থেকেও এরকম কয়েকটা এসেছে, ঢাকা থেকেও এখন পাওয়া যাবে। এটা কিন্তু একটা বিরাট অগ্রগতি আমাদের, যে এই যে চ্যালেঞ্জটা আমরা কূটনীতিতে আমরা যে চ্যালেঞ্জটা গ্রহণ করেছি, আমাদের কিন্তু এটা অত্যন্ত শুভ লক্ষণ আমি বলবো। আমাদের যে সম্মানজনক সমমর্যাদার যে জায়গাটা, এটা আমরা কারো কোনো প্রতিবেশী দেশকে, আসলে প্রতিবেশীকে তো ওইভাবে পাল্টানো যায় না। যদি আপনার বাড়ি পাশাপাশি নিজস্ব স্থায়ী ঠিকানা হয়, আমি ইচ্ছা করলে আপনাকে এখান থেকে সরিয়ে দিতে পারবো না। তো সেই জায়গাটাতে কি করতে হবে, আমাদের প্রত্যেককে উপলব্ধি করতে হবে যে আমরা যাতে একে অপরকে ছোট না করি। আমার প্রতিবেশী হতে পারে আমার জায়গায়, আমি উচ্চ পদে আছি, সে হয়তো নিচে কোনো ছোট কাজ করে, চাকরি করে, তাই বলে তাকে কথায় তাকে মানে লাঞ্ছিত করবো। আমি কথার কথা বলছি যে, কিন্তু ভারতের দৃষ্টিকোণটা হচ্ছে যে ও বাংলাদেশ আমরা স্বাধীন করতে, আপনি তো স্বাধীনতায় আমাদের পক্ষে ছিলেন তো নিজের হিসাব নিকাশে। কারণ আপনি তখনকার আপনার হিসাব ছিল যে আমাদের দেশ যে যদি আপনি স্বাধীন হয়, তাহলে আপনার একটা বিরাট পাকিস্তানের পক্ষ থেকে, পাকিস্তানের সাথে আপনার যে চির শত্রুতার জায়গাটা, এখানে আপনার ইকুয়েশন অনুযায়ী আপনি আমাদেরকে সহযোগিতা করেছেন। সেই জন্য তো আমরা আর কত আপনাদেরকে এই 50-53 বছর পর্যন্ত তো কম পে করি নাই, তারপরে আমাদেরকে সারাদিন আপনাদেরকে দাসত্ব করে যেতে হবে। এই মানসিকতাটা তো কোনো সুস্থ মানসিকতা না। 1 মিনিটের মধ্যে বলবেন, সেটি হচ্ছে যে এই অবস্থায় যে 8 টাকা বাড়ানো হয়েছে তেলের লিটার, যখন ভালো বাংলাদেশের মানুষের কাছে এটা তো সত্য যে বাংলাদেশের মানুষের কাছে এই মুহূর্তে দ্রব্যমূল্যের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামনে একটি রমজান আসছে মার্চ মাসের 1 তারিখ থেকে। এই রমজানকে সামনে রেখে এখন যে পণ্যমূল্য, ভোগ্য পণ্য, এগুলার দাম যে
স্থিতিশীল বলা যাচ্ছে না, যে একটা জায়গায় এটা বেড়েছে কিন্তু আপনার ধাপে ধাপে বেড়েছে, একদিনে বাড়েনি। আমরা অনেকেই ভুলে যাচ্ছি, যখন প্রতিক্রিয়া ব্যক্ত করি তখন মনে হয় যেন এই 4 মাসেই বোধহয় এটা আকাশচুম্বী হয়ে গেছে। আমরা এর আগে 300 টাকা পেঁয়াজ আমাদেরকে খাইয়েছে, এখন আজকে আমি কিনেছি 100 টাকায়। তো এটাও বেশি। আমি মনে করি পেঁয়াজের দাম সেটা চলে আসা উচিত 50-এর নিচে। কিন্তু সে জায়গাটা আমি যেটা দেখেছি গতকাল নিউজ, যে অলরেডি হিলি বন্দরে অনেক পেঁয়াজ এসছে, এবং নিউজে দেখলাম যে এটা এবং বিকল্প আমদানির জায়গাগুলো খোঁজা হচ্ছে। বিশেষ করে তেল নিয়ে যে একটা সিন্ডিকেট, এই যে আমাদের ভোজ্য তেলের ক্ষেত্রে বিশাল একটা সিন্ডিকেট, তারা জিম্মি কথায় কথায় জিম্মি করে ফেলে। এই জায়গাটা থেকে বের হওয়ার পন্থা বের করতে হবে। বিশেষ করে মাফিয়া যেসব ব্যবসায়ী আছেন, তারা কিন্তু আগামী রমজানকে সামনে রেখে তারা কিন্তু ছক করছে এই সরকারকে বিপদে ফেলার জন্য, এবং এই মানে বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার জন্য তারা নানান ছক করছে। এই ব্যাপারে এখনই এই সরকারের যারা সংশ্লিষ্ট তাদেরকে সতর্ক হতে হবে, রমজান কেন্দ্রিক পণ্যগুলো যাতে অ্যাভেলেবেল হয়, এখনই বিকল্প চিন্তাগুলো। অনেক ধন্যবাদ দিদি। একদমই 30 সেকেন্ডে যদি দর্শকের জন্য কিছু বলতে চান সম্প্রীতি রক্ষার জন্য। দর্শককে আমি এটাই বলবো যে ভারত থেকে শেখ হাসিনা যে ফাঁদ পেতেছে, আমরা যেন সেই ফাঁদে না পা রাখি। আমাদের বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ, আমরা এখানে সকলেই আমাদের বাংলাদেশটাকে সুন্দরভাবে যাতে আমাদের ভবিষ্যৎটাকে আরো সমৃদ্ধিশালী করতে পারি, সেই চেষ্টা করব, সরকারকে সহায়তা করে। অনেক ধন্যবাদ, সরকারকে ব্যর্থ করে না। জি, অপর্ণা রায় দাস এবং অসংখ্য ধন্যবাদ এম আব্দুল্লাহ, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আসুন সকল মত এবং পথ ভুলে অসংখ্য শহীদের বিনিময়ে অর্জিত নতুন এই বাংলাদেশকে এগিয়ে নিতে যে যার জায়গা থেকে কাজ করি। আল্লাহ হাফেজ।